পর্তুগালে পড়তে থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আজকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যিনি বাংলাদেশে থাকাকালীন কলেজের লেকচারার ছিলেন, আর এখন বর্তমানে পর্তুগালে এসে তিনি অদম্য অধ্যাবসায় তিনি আজ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তার সাথে পরিচয় করিয়ে দিব, তার ইউরোপ আসার জার্নি এবং তার ব্যবসায়িক গল্পটা শুনবো তার মুখ থেকে। চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। কি অবস্থা ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমি আমার ভিডিওতে ইনভাইট করেছি, কিন্তু আপনাকে বলা হয় নাই। আমি আসলে বিভিন্ন রকমের ইউরোপিয়ান ইনফরমেশন নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, তো যেন যারা পর্তুগাল বলেন ইউরোপে যে কোনো দেশে আসতে চায় তাদের জন্য সুবিধা অসুবিধা নিয়ে আমি কিছু ভিডিও ক্রিয়েট করে থাকি। তো সেই সুবাদে চিন্তা করলাম যে আপনি একজন অধ্যবসায়ী একজন ব্যক্তি, কারণ অদম্য অধ্যবসায় কাকে বলে, আপনার কাছ থেকে যদি কেউ কিছু শুনে যদি ইন্সপায়ার হতে পারে তাহলে আমার অডিয়েন্সের জন্য ভালো হলো। আর পর্তুগালে কেমন লাইফ স্ট্রাগল এবং হচ্ছে যে আপনি আসলে পর্তুগালে কেন আসলেন, ইউরোপে কেন আসলেন, চিন্তা করলেন যে ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ থাকতে, এত উন্নত কান্ট্রি থাকতে আপনি কেন পর্তুগালটাকে বেছে নিলেন, সেটাই আজকে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে এক একটি গল্প থাকে। আমারও কিছুটা আমার গল্প আছে। আসলে জীবনের জার্নিগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেক চেষ্টা উত্তরায় পাত্রায় পার হতে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের জন্য অনেক গল্প তৈরি থাকে। তো আমি প্রথম জীবনে আমি হাই স্কুলে চাকরি করছি, পরবর্তীতে আবার একটা কলেজে চাকরি করছি। তারপরে 4 বছর চাকরি করার পরে মনে হলো যে আমি এটা দিয়ে মনে হয় লাইফের অনেক কিছু অপূর্ণতা থেকে যাবে। তারপরে চিন্তা করলাম যে না, ভালো কোনো কান্ট্রিতে যাই। তখন সিদ্ধান্ত হলো যে না, আমি মাল্টাতে যাই। তখন ওই সময় খুব রেয়ার ভিসা হচ্ছিল। তারপরে মাল্টাতে আমি চলে আসি। মাল্টাতে আসার পরে দেখি ওখানে সালে, সেটা আছে 2018 সালে। এবং আমি যতটুকু জানি 2018-তে মাল্টার খুব রেশিও ভালো ছিল, ভিসা খুব ভালো ছিল এবং খুব ইজিলি ভিসাটা আমরা পাইছি। পাওয়ার পরে ওইখান থেকে যখন 11 মাস পূর্ণ হলো আমার, তখন মনে হয় এখানে কোনো লাইফ এখানে স্যাটিসফ্যাকশন না। বিকজ ওখানে মনে হচ্ছিল যে আমাদের আরও ভালো কিছু করতে হবে, এবং রেসিডেন্স যে পারমিটটা সেটা আসলে ওই দেশে ডিপেন্ডেন্ট অন কোম্পানি। সো এটার জন্য মিডল ইস্টের মতো রিনিউ করে থাকতে হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখানে থাকলে হয়তো পরবর্তীতে আমি এখানে স্ট্রাগল করতে পারবো না, বা এখানে ভালো কিছু সাফার করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম, ওইখান থেকে মুভ করলাম, সার্চ করলাম যে কোন দেশে গেলে ভালো হয়, মানে আপনি লাইফ সেটেল হতে পারবেন, ফ্যামিলি নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় এবং বাংলাদেশকে আরও একটা সুন্দর রেমিটেন্সের আওতাধীন আনা যায়। সেক্ষেত্রে চিন্তা করলাম যে সার্চ দিয়ে যে ওই সময় ওই সময় দেখলাম যে পর্তুগালে সবচেয়ে ইজিলি থাকার ব্যবস্থা এবং সেখানে পারমিট এবং দেখা যাচ্ছে সর্বসকলে ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশি অনেক আছে যারা অনেক ভালো পরিবেশে আছে। সেক্ষেত্রে চুজ করলাম যে পর্তুগালে যাই। এখন পর্তুগালে এসে অনেক ধাপ, এখানে এসে আবার নিউ লাইফ, ছোট বাচ্চা থেকে এখানে আবার শুরু এখানে। তো সেক্ষেত্রে আমি একটা কথা অ্যাড করি, আপনি যেই মাল্টা যখন মুভ করেন 2018 সালে, সেটা তো 2018 সালে যখন মুভ করেন, আপনি কি স্টুডেন্ট ভিসা পারপাস আসছেন নাকি ওয়ার্কার ভিসা আসছিলেন? না, আমি স্টুডেন্ট ভিসাতে আসছিলাম। ওখানে যেহেতু আমি শিক্ষকতার যোগ্যতা ছিল, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট ভিসাতে আসি। তখন ওখানে এসে অ্যাডমিট হইলাম। 11 মাস পরে দেখলাম এর ফিউচার, আমার 1 বছরের কোর্স ছিল, তাই 11 মাস পরে ভাবলাম যে আর কোনো তো আমার ভ্যালিডিটি নাই। তখন আমি ওইখান থেকে মুভ করলাম, এই কারণে যে ওখানে তো আর নাই, কারণ ওই রেসিডেন্ট কার্ড একটা ব্যাপার স্যাপার আছে। ইউরোপ বললেই হবে না, সবাই ইউরোপে আসতে চায় বা আসতে পারে, আসবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা দেশের পার্মানেন্টলি স্টে করার জন্য কিছু রুল আছে। অনেকগুলো যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলো আছে, সব দেশে যে সমান রুল, একই রুল নট পসিবল। এটা একটা দেশে এক এক প্রকারের। সেক্ষেত্রে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ইজিলি পর্তুগালটা মনে হয় আমার জন্য স্টেবল। আচ্ছা, তখন আমি এখানে আর কি মুভ করলাম। তো পর্তুগালে তাহলে 1 বছর পরে আপনি ওখান থেকে আমি 1 বছর পরেই আমি এখানে চলে আসলাম। তো এখন যদি আপনি পর্তুগালের জার্নিটা যদি শেয়ার করতেন, পর্তুগালে এসে কোন ধাপ থেকে কোন ধাপে আসলে আজকে মোটামুটি আপনি সফল একজন ব্যবসায়ী, আমি যতটুকু জানি বা দেখেছি। এখন প্রথমে যখন আসি
তখন আসার পরে তো এদেশে তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনারা সবাই জানেন, একটা দেশের ল্যাঙ্গুয়েজটা সেটা আয়ত্ত করা আসলে অনেক টাইমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, অনেক স্ট্রাগলের ব্যাপার। তো আমরা যখন আমি ব্যক্তিগতভাবে আসি, কারোর হেল্প ছাড়াই চেষ্টা করছি জীবনটাকে স্ট্রাগলের পথে নিয়ে যাইতে এবং জীবনটাকে বুঝাইতে যে হোয়াট ইজ দ্য লাইফ। দেন প্রথমে আসার পরে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এন্ট্রি করতে হয়। সেটা এন্ট্রিটা লিগাল, ইলিগাল, দুই প্রকারের এন্ট্রি আছে। আচ্ছা, তো লিগাল এন্ট্রি যেটা বলে যে আপনার সেনজেনভুক্ত এনি কান্ট্রিতে আপনার ভিসা আছে, সে ভিসাটা নিয়ে লিগাল ভিসা, সেক্ষেত্রে আপনি যে কোনো রাষ্ট্রের থেকেই যে কোনো রাষ্ট্রের ভিসা নিয়ে আপনি পর্তুগালে, ওই সময়ের কথা বলছি 2018 কথা, যে ওই সময় রুল অফ রেগুলেশন অফ পর্তুগাল, তখন আমি লিগাল এন্ট্রি করলাম। আমার সেনজেনভুক্ত ভিসা ছিল আমার পাসপোর্টে, তখন লিগাল এন্ট্রি করে তারপরে কোনো বড় ভাইয়ের বা এ দেশের কোনো লিগালিটি আছে, তার পিআরসি আছে, তার এটা বলে পিয়াদর এদেশের ভাষায়, আমাদের ভাষা হচ্ছে জিম্মাদার। জিম্মাদারের অধীনে একটা ফিনান্স নাম্বার, নিপ নাম্বার বলে এদেশের ফিনান্স নাম্বার, সেই নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে আমার পাসপোর্ট, আমার লিগাল এন্ট্রি কাগজ শো করে আমি একটা নিপ নাম্বার বের করলাম ফিনান্স অফিস থেকে সরকারিভাবে। এটা হওয়ার পরে এইবার কাজ করতে হবে। কোথায় কাজ করব, কি পরিবেশ, আবার এদেশের ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট থিং। ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোথাও যে আপনি কিছুই বুঝতে পারবেন না। একবারে শিশু, জন্মের পরে যে শিশু ভাষা শিখাতে, এরকম একটা দেশে আমি অবস্থান করলাম। তারপর ওইখান থেকে আমার পরিচিত জনের মাধ্যমে যোগাযোগ করলাম কোথায় কাজ কিভাবে করা যায়। তখন আমি ফার্স্ট টাইম চলে গেলাম একটা এগ্রিকালচার কোম্পানিতে, কারণ সেখানে শুনলাম যে এগ্রিকালচার কোম্পানি গেলে এরপরে একটা অপশন আছে, এর পরবর্তী ধাপ যে কাগজপত্র যে বৈধতা হওয়ার আরেকটা ধাপ আছে, সিকিউরেন্স সোশ্যাল বলে, সোশ্যাল নাম্বার বের করতে হয়। এটা আমি জানতাম না। তখন কোম্পানিতে যাওয়ার কতিপয় কিছু বন্ধু তৈরি হলো, সেটা বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি ছিল। বাংলাদেশে কম ছিল ওই সময়। তো আমি তখন আছে ওদের সাথে কথা বলার ইসে বললাম যে আমি তো জানি না সিকিউরেন্স সোশ্যাল কাকে বলে। তখন সিকিউরেন্স সোশ্যালের যে এর জন্য কী কী লাগবে, যে কোম্পানিতে আমি কাজ করতেছি সেই কোম্পানি থেকে তো অথরাইজেশন লেটার বা পারমিট, এটা বলে আছে তাদের সাথে কন্ট্রাক্ট পেপার, কাজের কন্ট্রাক্ট পেপার, ওটা আবার ওই কন্ট্রাক্ট পেপারের সাথে আবার ফিনান্সের একটা যোগসূত্র আছে, কানেকশন আছে, যে কারণে ওই কন্ট্রাক্ট পেপারটা সহ অ্যাপ্লাই করতে হয়। এটা কোম্পানির এনি কাইন্ড অফ পারসন সাথে যায়, ওটা ওই সময়ের যে সিচুয়েশন সেটা আমরা অ্যাপ্লাই করে সেটা নিলাম। যাক, ওইটা অ্যাপ্লাই করার পরে মেবি আফটার 1 মান্থ তারপরে পাইলাম আর কি, 1 মাস পরে নেওয়ার পরে এবার সিকিউরেন্স সোশ্যাল আর সোশ্যাল নাম্বার আমি পেয়ে গেলাম। এরপরে কি কাজটা আমি জানি না, কাজের মধ্য দিয়ে চিন্তা করতেছি আর আসলে এগ্রিকালচার কাজটা এদেশে আমাদের বাংলাদেশের মতো ওই রকম না, এটা একটা স্ট্যান্ডার্ড, অফকোর্স এটা স্ট্যান্ডার্ড আমি বলবো। আর এই কাজগুলো আছে সুন্দর। মানে আপনি বাংলাদেশের শিক্ষকতা পেশা ছেড়ে এখানে এসে কৃষিকাজে যুক্ত হলেন। আচ্ছা, এটা শুরুতে কেমন ছিল না? না, এটা আসলে কি, এটা আমি বলছি না যে লাইফ ইজ স্ট্রাগল, এটা আমাদের মানতে হবে। তখন আমি পিছনে আমি কি ছিলাম, কে ছিলাম, কোথায় ছিলাম, আমি সব ভুলে গেছি। আমার প্রয়োজন না ওটা। আমি এখন সামনে এখানে আছি, আমি এখন কি করা যায় সেটাই নিয়ে আমি সামনের দিকে গেছি। এমন অবস্থায় তখন আমার কিছু বন্ধুবান্ধব তৈরি হলো, যে কোনো একটা জায়গায় যাওয়ার পরে যে জায়গায় আপনি যাবেন, যে অবস্থানে যাবেন, সেই অবস্থানের মানুষগুলো আপনি পাবেন। হ্যাঁ, সেটাই। আপনি যে অবস্থায় যান না কেন, আপনি এসপিডিসি 1 আপনি ট্রেনিং পিরিয়ডে, সেখানে সেই আপনার লেভেলের মানুষ পাবেন। সুতরাং আমি এগ্রিকালচারে গেছি, সেখানে ওই সাইডের লোক এবং যারা আমার সিনিয়র ছিল এবং দীর্ঘদিন তারা বসবাস করতে পর্তুগালে, তারা রুল অফ রেগুলেশন অফ পর্তুগাল এরা খুব ভালো জানে। তাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি শিখতে হচ্ছে একদম, কোর্স এটা নিউ, আই এম দ্য নিউ বর্ন। সেক্ষেত্রে আমি তখন আমি তাদের সাথে আলোচনা করে এবার বলছি আমার কাগজের আর কি ডকুমেন্টস, রেসিডেন্স পাওয়ার জন্য আর কি আমার ফালতা, এদেশের ভাষায় বলে ফালতা, মানে বাকি আছে। তখন সে বললো যে এরপর 70 করতে হবে। আচ্ছা, ওকে, 70টা কীভাবে, তাদের কাছে জানার আগ্রহীতেই আমি কিন্তু সব শিখছি। তো যদি এখন সবাই অবগত সিস্টেম, কিন্তু প্রথম লাইফের কথা আমি বলতেছি। আসলে একটা মানুষের লাইফ একা করতে গেলে কী কী সুবিধা অসুবিধা হয়,
তখন আমি সেক্ষেত্রে আমি তাদের সাথে আলোচনা করে তখন কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার দিল, আমার নিপ নাম্বার দিল, সব কিছু এভরিথিং নিয়ে পাসপোর্ট নিয়ে আমি 70টা করলাম। 70টা কীভাবে 70টা করতে হয়, কোনো কম্পিউটারে যে তার ওই যে পিডিএফ ফাইলগুলো যেগুলো আমার পূর্বে ছিল এগুলো তো সব এভরিথিং দিয়ে সাবমিশন করতে হয় ইসে পোর্টালে। 70 এদেশের যে ল, সেই 70 এদেশের লিগালাইজেশনের যে ম্যানিফেস্টো বলে সেটার নাম্বার নেওয়ার জন্য, এমআই নাম্বার বলে, ওইটা নেওয়ার জন্য তার মানে সরকারি খাতায় আমি লিগ্যাল হইলাম, সেভ এন্ট্রি হইলাম। ওকে, তখন সেভাবে আমি মানে এবার সেফ এন্ট্রির মাধ্যমে হচ্ছে যে আপনার ট্যাক্স পে করবেন, ট্যাক্স পে করার পরে ধাপে ধাপে আপনি টিআরসির দিকে আগাবেন। আমার তো টার্গেটটা আছে আমি কাজের মধ্য দিয়ে আমি টিআরসিটা পাইতে হবে। সেই টিআরসির কথাই বলছি যে কি কি ধাপে আমরা টিআরসিটা পাইতে পারি। আচ্ছা, টিআরসির ধাপটা কমপ্লিট হয়ে গেল, এরপরে কয়টা ট্যাক্স দেওয়ার পরে আপনি কার্ডটা পেয়েছেন? এরপরে যখন আমি কাজ ওখানে করতে করতে আমার পরিচিত আরও এক ভাই ব্রাদার পর্তুগালে ছিল, আমি তখন লিসবন এরিয়াতে থাকি। লিসবন থেকে সে একটা ইনভাইট করলো যে এখানে কাজের একটা সুবিধা আছে। তো সেক্ষেত্রে আমার দুটো মামাতো ভাই এখানে আমার আগেই ওখান থেকে মুভ করছিল মালটা থেকে, যেমন উজ্জ্বল শিকদার এবং আরেকটা রানা শিকদার, আমার মামাতো ভাই। তারা আমার আগেই আসছিল 6 মাস। তো তারা আমাকে ওইখান থেকে বললো যে ভাইয়া এখানে একটা কাজের সুযোগ আছে। তার মানে দেখেন ওইখানে আমি করতে চাচ্ছিলাম বা কন্টিনিউ ছিলাম, ওইখান থেকে যখন আমি 70 করে ফেললাম তখন কাগজপত্র এভরিথিং আপাতত আমার কমপ্লিট। তখন আমি নতুন একটা রেস্টুরেন্টে, এদেশে পর্তুগাল একটা পর্তুগিজ একটা রেস্টুরেন্টে আমি অফার পেলাম। আচ্ছা, সেটা আমার 2 মামাতো ভাইয়ের মাধ্যমে। তখন আমি ওইখান থেকে মুভ করি, ওখান থেকে মুভ করার চলে আসি। আসার পরের দিন ভাইবা দিলাম। তো তখন আমার প্রথম কোশ্চেন যে আমি কতদিন আসছি এবং আমি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা পারি কিনা, এটা একটি ইম্পর্টেন্ট। সবার আগে ল্যাঙ্গুয়েজ। তো আমি বললাম দেখ আমি তো ইংলিশ পারি, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা আমি এই মুহূর্তে পারি না, আমি ট্রাই করছি। তো এটা কন্টিনিউ করলে আমি আশা করি হয়ে যাবে। তারপরে তার কাছে মনে হলো যে না আমি পারবো, সেভাবে আমাকে ওখানে নিয়োগদান করলো এবং কন্ট্রাক্ট দিয়ে দিল কাজের। আমি সেখানে কন্টিনিউ করতে লাগলাম। এট এ টাইমই যখন কন্টিনিউ করছি সব কিছু ভাষাও আমি দ্রুত চেষ্টা করছি যে আমার ভাষা শিখতে হবে, মানে লার্ন করতেন কাজের ফাঁকে ফাঁকে। বিকজ এখানে ভাষা ছাড়া এদেশে কোনো অফিসে আপনার সাথে কথা বলবে না, বলতে চাইবে না। হ্যাঁ, আপনি ইংলিশ পারেন, তারাও ইংলিশ পারে, বাট এরা স্বাচ্ছন্দ্যবোধ করে যার যার মাতৃভাষা। হ্যাঁ, সেক্ষেত্রে পর্তুগিজটা আমি ট্রাই করতে লাগলাম। এটা তো স্বাভাবিক। এখন আপনি অন্য ভিনদেশী একজন মানুষ, আপনি পর্তুগালে আসছেন, ওদের দেশে আপনাকে পাসপোর্টের জন্য সেই অপশনটুকু আপনারা করে দিচ্ছে, ওরা করে দিচ্ছে। হ্যাঁ, সেটাই। ওরা তো চাচ্ছেই আপনার কাছ থেকে, তো ওদের বেশি কিছু চাওয়া না, ওদের চাওয়াটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজটা শিখেন, ওদের কালচারটা একটু জেনে নেন, এই তো না। এটা তো স্বাভাবিক। একটা জায়গায় থাকতে, আপনাকে আগে বলছি, একটা জায়গায় থাকতে অবশ্যই সে দেশের কালচারটা আপনার মানতে হবে, রুল অফ রেগুলেশন মানতে হবে। এমন তো অবস্থায় পরবর্তী মনে হয় আমি 8 মাস 10 মাস স্টে করার পরে আমার একটা খবর আসলো, সেটা আছে যে এখন একটা সিস্টেম আছে, যখন এখানে ফিঙ্গার দিতে হবে, টিআরসির জন্য অ্যাপ্লাই করার সুযোগ যখন আসে, সেটা গভর্নমেন্ট কর্তৃক এক প্রকার বিজ্ঞপ্তি আসে, বিজ্ঞাপন আসে, তার মাধ্যমে ডেট নিতে হয়। আচ্ছা, সেই সময়ের কথা বলছি, 2019-এর কথা বলছি। এখন 2024-এর জুন মাস থেকে তো টোটালি পর্তুগালে সেফ এন্ট্রি বন্ধ। হ্যাঁ, এইগুলো সবই এখন তো বন্ধ। এখন সেই অবস্থায় আমি যখন খবর পেলাম তখন আমি ওখানে মনে করেন যে সব কিছু ওকে করলাম, করার পরে ফিঙ্গার দিলাম, আমার কার্ড এসে গেল। যেহেতু লিগাল এভরিথিং করছি, কার্ড এসে গেল। কার্ড পাওয়ার পরে মনের মধ্যে মনে হলো যে না, জীবনের একটা অধ্যায় শেষ করলাম, ইউরোপে স্টে করার জন্য পার্মানেন্ট আমি একটা উইনার হইলাম। আচ্ছা, আপনার কাছ থেকে এখন একটা সাজেশন চাচ্ছি আমাদের অডিয়েন্সের জন্য। ধরেন আপনি মাল্টা থেকে আপনি ডিসাইড করছেন আপনি পর্তুগালে আসবেন, কেন? কারণ হচ্ছে যে আপনার পেপারস ইম্পর্টেন্ট। জি। কিন্তু অনেক বাংলাদেশি চিন্তা করে না আমার টাকা দরকার, তারা কিন্তু ফ্রান্সে চলে যায়, ইতালি চলে যায়। সেই ক্ষেত্রে ওদের জন্য একটা যদি আপনি টিপস দিতেন। আসলে টাকা আর বৈধতা এই দুটো জিনিস দুই প্রকারের। হ্যাঁ, এখন টাকা তো সবারই প্রয়োজন, কিন্তু আপনি একটা জায়গায় না দাঁড়িয়ে, না স্টে করে আপনি নির্ভয়ে দাঁড়াবেন। বৈধভাবে দাঁড়ানোর পরে আপনার যে টাকাগুলো হবে সেটা আপনি কাজে লাগাইতে পারবেন, বাট আপনার পায়ের নিচে মাটি নাই, অর্থাৎ অবৈধভাবে আপনি টাকা ইনকাম করলেন অন্য যে কোনো রাষ্ট্র থেকে, টাকা ইনকাম করতে পারবেন, বাট আপনার রাতে ঘুম হবে না। সেটাই একটা, বিকজ আপনার যে স্টে করার জন্য যে পারমিশন, যে রেসিডেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন ফ্রান্সে অনেক ইনকাম আছে,
পার মান্থ আমি মনে হয় 1500, 1800, 2000, 3000 ইউরো 1500 থেকে 1600 করে মানুষ। কিন্তু তাদের ভিতরে কিন্তু রাতে যখন ঘুমায় তখন কিন্তু তাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে হায়ুতাস করে যে আমি কাঠ পাইলাম না, আমি কবে দেশে যাব, আমি কবে কি করব ইত্যাদি। সেক্ষেত্রে আমার মনে হয় মানে বৈধ স্টে করার জন্য যেটা দরকার সেটা আগেই ইম্পর্ট্যান্ট, যে কারণেই আমি পর্তুগালে অবস্থান করছি। এখানে বৈধতার সুন্দর একটা সহজ উপায়, কিন্তু বর্তমানে বৈধতার কোনো উপায় নেই বর্তমানে। এখন এটা এই 2024 জুনের 3 তারিখ থেকে এটা 70টা বন্ধ করছে, এটা সরকারিভাবে বন্ধ করছে। এটা অভ্যন্তরীণ বিষয়, এটা আছে প্রশাসনিক ব্যাপার। সেটা হয়তো আবার হয়তো বা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে, নেক্সট হয়তো কিছু দিনের মধ্যে আবার চালু করতে পারে, এটা সেভাবে আছে। তো এখন আপনার কাছে সর্বোপরি যেটা পর্তুগালে আসছেন, পর্তুগালে আসার পরে আপনার যতটুকু জানি এখন মোটামুটি ভালো একটা বিজনেসের সাথে আপনি ইনভলভ। তো আমি আবার যতটুকু দেখলাম যে আপনাকে পর্তুতেই মোটামুটি সবাই চিনে, শহীদ মাস্টার নামে সবাই চিনে। তো এখন এই মাস্টার উপাধিটা তো আপনার টিচারি পেশা থেকেই আসছে। তো তারপর হচ্ছে যে আপনাকে কিভাবে চিনে, মানে আপনার অবশ্যই তো আপনি ওরকম সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত দেখে আপনাকে চিনে। দেখুন, যার যার অবস্থান শেষে আসলে তৈরি করে নিতে হয়। তো এখানে যখন আসি তখন দেখলাম আমাদের এখানে বাংলাদেশে অনেক বড় ভাইয়েরা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তারা বাংলাদেশটাকে সুন্দর একটা অবস্থানে রাখছে। বিশেষ করে এখানে বাংলাদেশ কমিউনিটিটা আছে। এই বাংলাদেশ কমিউনিটিটা মানে এদেশে রেজিস্ট্রেশনকৃত এবং সরকারি অনুমোদনকৃত। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এটা আমরা অ্যাপ্লাই করতে পারি এই পর্তু কমিউনিটির মাধ্যমে। যে কারণে আমাদের এখানে বড় ভাইয়েরা যেমন শাহ আলম কাজল ভাই আছেন, তারপরে আলহাজ আবদুল্লাহ আলিম ভাই আছেন, মোশাররফ হোসেন কিরণ ভাই আছেন, এরকম অনেক বড় ভাইয়েরা আছে যারা খুব বড় মাপের ব্যবসায়ী এবং এরা খুব সুন্দর পরিবেশে এখানে আছে। তাদের দেখে আমি ইন্সপায়ার যে না, আমাদের এখানে বড় ভাইয়েরা যেহেতু বাংলাদেশি আছে এবং ভালো অবস্থান আছে, তাহলে আমরা কেন পারবো না। এবং তারা সার্বিক সহযোগিতা, আমাদের পরামর্শ সবসময় পাশে থেকে আমাদের চেষ্টা করছে, আমাদের গাইডলাইন্স দিয়ে। সেক্ষেত্রে মনে হয়েছে যে বাংলাদেশে এখানে যারা আমরা আছি বড় বড় ব্যবসায়ী, এরা বৈধভাবে ব্যবসায়ী এবং খুব ডেভেলপ এবং খুবই সুন্দর শান্তিতে আমরা কিন্তু একসাথে আছি। এখন আপনি যে প্রশ্নটা করছেন সামাজিকতার ব্যাপারটা, দেখেন ছোটোবেলা থেকেই আমি সামাজিক, আমার স্টুডেন্ট লাইফ থেকেই। তো সেক্ষেত্রে যত আমার এলাকার বা দেশেও যত কালচার ছিল সেটা আমি ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। তো সেই অভিজ্ঞতা থেকে এখানে এসে দেখি বাংলাদেশ কমিউনিটি আছে, আর বাংলাদেশ কমিউনিটি যত সামাজিক কর্মকাণ্ড এখানে, যেমন সামাজিক কর্মকাণ্ডের মতো কি আছে এখানে আমরা মুসলমান যেহেতু, সেক্ষেত্রে আমাদের এখানে বছরে 2টা ঈদ থাকে, কুরবানি এবং যেটা ঈদ, হ্যাঁ ঈদুল ফিতর। তো সেক্ষেত্রে আমরা সবাই সমবেত হই এবং এখানে আমাদের বাংলাদেশের কালচার ধরে রাখার জন্য পিঠা উৎসব নামে একটা উৎসব হয়, যেটা আমরা সবাই মিলে এটা করি। তো এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কি হচ্ছে, এক অন্যের সাথে ভ্রাতৃত্ব তৈরি হচ্ছে, আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে, গেট টুগেদার হচ্ছে, এবং পরিবার পরিজন যারা আছে এখানে সন্তান সন্ততি নিয়ে যারা বসবাস করছে, দেখেন তারা বাংলাদেশের একটা ফিল সেটা কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, তো সেক্ষেত্রে সামাজিকভাবে আমি সেই বড় ভাইদের সাথে তাদের পাশে থেকে সর্বসাকুল্যে চেষ্টা করি যে সামাজিক যত কাজকাম আছে, ভালো একজনের পেপারের সমস্যা চেষ্টা করি আমার দিক থেকে, কারো চাকরির সমস্যা চেষ্টা করি তাকে নিয়ে একটা ভালো জব দেওয়া যায় কিনা। এটা মানবিকভাবে এটা আমাদের সকলেরই এগিয়ে যাওয়া উচিত। কারণ বিষয়টা তো আপনি জানেন, আপনি নিজে এসে স্ট্রাগল করেছেন, আপনি তো চাইবেন না যে একজন বাংলাদেশি এসে আমার মতো স্ট্রাগল করুক। না, এটা তো অবশ্যই। আসলে যদি কেউ, আমি দেখেন আমি তো একটু মোটামুটি বুঝি, শিক্ষাগত যোগ্যতা আছে ন্যূনতম, যে কারণে আমি সব কিছু ইজিলি হয়তো আমি চেষ্টা করছি, জানি এই পথটা ভালো, চেষ্টা করছি। কিন্তু যারা একজন একটু কম শিক্ষিত সেই ভাইয়েরা বা সেই মানুষগুলা আসলে এসে বিপাকে পড়ে যায়। আবার অধিকাংশ ইয়াং জেনারেশন এখন ব্যাপারটা আছে, তারা পরামর্শ নিবে সঠিক জায়গাটায় নেওয়া উচিত, এবং এরা অনেকের কাছে যায় যারা যা বোঝে না সেটা নিয়ে আবার আলোচনা করে এবং সেটা নিয়ে ইন্সপায়ার করে না, এটা কিন্তু ঠিক না। এই জিনিসগুলো সবাই জানে না সব কিছু। তো সেক্ষেত্রে আমার মনে হয় ঠিক বোঝাশোনা বা এই যে কমিউনিটি আছে এদের মাধ্যমে আমার মনে হয় তাদের যে পরবর্তী
কোন স্টেপে এগোবে এটা পরামর্শ নিলে অন্তত তার উপকার হবে এবং সহজে সব কিছু ধরতে পারবে। আচ্ছা, এখন আপনি কিসের বিজনেসের সাথে জড়িত পর্তুগালে? আমি বিজনেস, আমি এখানে আলিমেন্টারির বিজনেসের সাথে জড়িত এবং একটা মোবাইল শপ, এই দুটো শপ এই মুহূর্তে আমি মোটামুটি দায়িত্বে আছি। আমি এখানে অনার হিসেবেও আমি তো সেক্ষেত্রে আসলে দীর্ঘ মনে হয় 5 বছর আমি স্টে করার পরে তারপরে কিন্তু এই বিজনেসের সুযোগটা করলাম। এই বিজনেসটা আবার এখানে একটা রুল রয়েছে, বিজনেস করতে গেলে আপনার লিগ্যালিটি তো থাকতেই হবে। দ্বিতীয়, এদেশে যে বিজনেস ক্যাটাগরি, যে বিজনেস অফ ম্যানেজমেন্ট যে পর্তুগালের ক্যাটাগরি, সেটা আপনার কিছুটা জানতে হবে। জানার পরে আপনি শুরু করবেন, কারণ এখানে ফিনান্স যে নাম্বারটা বলছিলাম পূর্বে, ফিনান্স নাম্বার দিয়েই বিজনেসের চালু করতে হয়, এটা সোশ্যাল ফিনান্স দিয়েই, এবং একটা লাইসেন্স যেটা বলে গভর্নমেন্ট আপনাকে একটা অনুমোদন পত্র দিবে, ট্রেড লাইসেন্স লাইক দিস, সেটা নিয়ে আপনি শুরু করবেন। সেক্ষেত্রে আপনার একটু ভাষা দেখেন, এখানে আপনি যে মালগুলো ইম্পোর্ট করতে চান যে কোনো জায়গার থেকে, সেক্ষেত্রে আপনি এই দেশের ভাষা ছাড়া, যেটা আপনি যে জায়গায় কিনতে গেছেন, একটা ইম্পোর্ট করতে গেছেন, তারা পর্তুগিজে বলতেছে এবং তারা এই প্রোডাক্টসের নামও আছে পর্তুগিজ। এখন আপনার ওই আয়ত্ত করতেই হবে এনিহাউ। আর হচ্ছে যে যেসব শপ থেকে আপনারা যেমন দেখা গেছে হোলসেল থেকে মাল কিনে আনেন, তো ওখানে কিন্তু অধিকাংশ সময় ওখানকার স্টাফগুলো কিন্তু হায়ার এডুকেটেড না, ওরা অনেক সময় ইংলিশ পারেও না, বুঝেও না। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়ে, যেমন আমি যতটুকু জানি বাংলাদেশি অনেকে এটা তো দেখেন, আপনাকে আগেই বলছি যে ভাষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে দেশের ভাষা সেই দেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার আয়ত্ত করতেই হবে। ওকে, এখন আপনি যেখানে যান পর্তুগিজি বলে, সুতরাং পর্তুগিজটা আপনার জানতে হবে, যে কোনো ওয়েতে জানতে হবে। আর আসলে কি চলাফেরা করতে করতে এট এ টাইমে এটা আয়ত্ত এসে যায়, যদি একটা মানুষ চেষ্টা করে তা দ্রুতই করতে পারে। যেমন এদেশে যখন আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করবেন এদেশের, তো সেক্ষেত্রে আপনার এই গভর্নমেন্ট কর্তৃক যে অনুমোদিত স্কুলগুলা, সেখান থেকে আপনার একটা কোর্স, 3 মাসের একটা কোর্স আপনার নিতে হবে। সেটাই আপনি পর্তুগিজটা লেখা, পর্তুগিজে সব কিছু দিয়ে 3 মাসের কোর্সটা যখন অতিবাহিত করবেন, সাকসেসফুল হলেন, তখন আপনাকে একটা সার্টিফাই করলো বা সার্টিফিকেট দিল, সেটা দিয়েই কিন্তু গভর্নমেন্টের কাছে আবার সাবমিট করতে হয় পাসপোর্টে অ্যাপ্লাইয়ের জন্য। তো সেক্ষেত্রে আপনার দেখেন থ্রোলি আপনার ইংলিশ স্পিকিং, আপনার রাইটিং অ্যান্ড রিডিং, আপনার এই জিনিসগুলো কিন্তু আপনার পর্তুগিজ জানতে হবে, তাহলে কি আপনার দিক থেকে আপনার এটা সুবিধা। এটা আচ্ছা, এখন সর্বশেষ কোশ্চেন আপনাকে করব, অনেক লম্বা করে ফেলছি ভিডিও। তো এখন সর্বশেষ কোশ্চেন হচ্ছে, যারা পর্তুগালে আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে, জি, তো তরুণ উদ্যোক্তা, অনেকে কিন্তু উদ্যোক্তা আছে, এখানে এসে ব্যবসা বাণিজ্য করা বা কোনো একটা চাকরি করা, তো ব্যবসায়ীদের আর চাকরিজীবীদের একটা যদি কোনটা শিখে আসলে, যেমন যারা চাকরি করতে চায় কোন কাজটা শিখে আসলে ভালো হবে, তারপর হচ্ছে এখানে ব্যবসা কোন লেভেলের ব্যবসাটা এখানে ভালো চলতে পারে, একটা যদি আইডিয়া দিতেন। আপনার দেখেন, বাংলাদেশ থেকে আমরা প্রথম চিন্তা করি যে আমরা ইউরোপে যাব, এনি কাইন্ড অফ কান্ট্রিতে। ওকে, ধরেন পর্তুগালে আপনি চুজ করলেন, পর্তুগালের 3-4 ক্যাটাগরিতে আপনার ভিসা আছে এবং সেটা নিয়ে আপনি ইন করতে পারবেন। এখন সেই ক্যাটাগরির মধ্যে আপনার স্কিল যদি থাকে, তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখেন, স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি স্টুডেন্ট কোর্সটা কমপ্লিট করার পরে তারপরে এখানে পার্মানেন্ট আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ আছে, সেটা আপনি ওই কোর্সটা কমপ্লিট করার পরে যাই আপনাকে দিবে 2 বছর 3 বছর। আচ্ছা, আপনি যদি হাই স্কিল নিয়ে আসতে চান, সেক্ষেত্রে হাই স্কিলের একটা ক্যাটাগরি আছে, সেটা নিয়ে আপনার ওই দেশের, যে দেশ থেকে আসেন না কেন, সাপোজ বাংলাদেশ থেকে আসবেন, আপনি ওই হাই স্কিলটা ওই দেশের সংশ্লিষ্ট এই দেশে যদি কোনো কোম্পানি আপনাকে হায়ার করে, তাহলে আপনি সুন্দর সম্মানে এখানে এসে সেই কাজটা আপনি করতে পারবেন। এটা আর যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ওই দেশ থেকে আসলেন, আসার পরে এখানে ওয়ার্ক ভিসাটা নিলেন, ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে আপনি এট এ টাইমই করতে করতে আপনাকে দেখা যাচ্ছে যখন আপনি সব দিক থেকে ওকে, যে না আমি এখন একটা বিজনেস হ্যান্ডেলিং করতে পারবো, একটা, কারণ আপনি তো বিজনেস করতেই পারেন, সেই সুযোগ তো আছে, তাহলে আপনি অবশ্যই করবেন। তো সেক্ষেত্রে আপনার কি ব্যবসাটা, আপনি যে প্রশ্নটা করলেন, কি ব্যবসাটা করলে ভালো হয়, আসলে দেখেন এই ব্যবসার ক্যাটাগরিটা এইভাবে আসে না, আপনি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন নিজের কাছে, এটা রুল নাই যে আপনার এই মানে যে কোনো এনি কাইন্ড অফ বিজনেস, এনি কাইন্ড অফ বড় বিজনেস আপনি করতে পারেন। এখানে শিপইয়ার্ডের বিজনেসও আপনি করতে পারবেন, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি লাইসেন্স করতে পারেন লিগ্যালভাবে, যেহেতু এদেশের গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিয়েছে, বিজনেস করতে পারেন। তো সেক্ষেত্রে বিশেষ করে এখানে বাংলাদেশি যারা আমাদের বড় ভাই ব্রাদার আছেন, ইনারা বিশেষ করে
ট্যুরিজম অর্থাৎ ট্যুরিস্ট শপের যে বিজনেসটা, এটা খুব স্বাচ্ছন্দ্যভাবে করে। কারণ এই ট্যুরিস্ট ব্যবসাটা এদের কাছে কেন ভালো মনে হয়, ট্যুরিস্ট যত আসে, যত ইউরোপ আমেরিকার থেকে যত দেশ থেকে এখানে ভিজিটে আসে, তারা কিন্তু ওই ট্যুরিজম ওই সব থেকে কিন্তু এই জিনিসগুলো নেয় এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে, যে কারণে এই ব্যবসাটা বিশেষ করে আমাদের বাংলাদেশিদের চাই। পাশাপাশি এখানে দেখেন অ্যালিমেন্টারি ব্যবসা আছে, পাশাপাশি হোটেল রেস্টুরেন্টের ব্যবসা আছে, আবাসিক হোটেলের বিজনেস আছে, গাড়ি ঘোড়ার বিজনেস আছে, কনস্ট্রাকশনের বিজনেস আছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন যেটা এটা আছে। তো আমার মনে হয় সবই বিজনেস আমাদের জন্য উন্মুক্ত আছে পর্তুগালের জন্য। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি কোনটা চুজ করবেন সেটা আপনার যোগ্যতা বলে আপনি করে নিতে হবে। যেটা মেন্টালিটি যাই যে না আমি এটা পারবো, ওকে ডান, দ্যাটস ইট, কোনো সমস্যা নাই। এবং আমি চাই আমার বাংলাদেশ আরও ভালো থাকুক, আরও সুন্দর। আমার বাংলাদেশি ইয়ং জেনারেশনে তো আগামীর বাংলাদেশ, তারা আসুক, সারা বিশ্বে ছড়াই যাক, তারা ভালো কিছু করুক, আমার দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে যায়। একটা কোশ্চেন, আমি আপনার শপে দেখলাম যে বাংলাদেশ মার্কেট, এত নাম থাকতে কেন বাংলাদেশ মার্কেটটা দিলেন? আচ্ছা, এটা আমি তো অ্যাটলিস্ট বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশটাকে মনে প্রাণে ভালোবাসি। এটা আমার মাতৃভূমি, এটা তো ভোলার উপায় নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যখন আমি বিজনেসটা চিন্তা করি তখন যে বাংলাদেশ মার্কেটটা দিলাম, অন্তত আমার এখানে যত কাগজপত্র আছে বাংলাদেশ এই মার্কেটের নামে, এই কাগজটা টোটাল গভর্নমেন্ট জানে এবং গভর্নমেন্ট অফিসে আমার সেন্ড করতে হয়, সোশ্যাল ফিনান্সে অফিস ডকুমেন্টস সব সেন্ড করতে হয়, ট্যাক্স দিতে হয়। বাংলাদেশ মার্কেট অন্তত অফিসাররা, পর্তুগালের যারা অথরিটি আছেন, ইনারা যাতে গভর্নমেন্ট আছেন যারা দেখতে পারে যে এটা বাংলাদেশ মার্কেট আছে, তার মানে বাংলাদেশি মানুষ আছে এবং তারা ট্যাক্স দিচ্ছে, এটা বাংলাদেশকে আমি রিপ্রেজেন্টেটিভ করতেছি আসলে একটা বিজনেসের মাধ্যমে। এটা আমার চিন্তা চেতনা থেকে। এবং যখন আমি দোকানে থাকি, মার্কেটে থাকি, তখন যখন বিভিন্ন রাষ্ট্রের মানুষ যায়, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যখন যাই তখন ট্যুরিস্ট যারা অন্য রাষ্ট্রের মানুষ যারা ওই রোড দিয়ে যায়, তখন ওখানে পড়ে দিস ইজ দ্য বাংলাদেশ মার্কেট, ঠিক এভাবে বলে, হাই দিস ইজ বাংলাদেশ মার্কেট। তখন আমার কিন্তু ভালো লাগে যে বাংলাদেশের নামটা নিচ্ছে, হ্যাঁ বাংলাদেশের নামটা নিচ্ছে। আসলে এটা খুব ভালো লাগে যে বিদেশের মুখে, আমেরিকার মুখে অন্তত বাংলাদেশের নামটা এখানে এসে নিতে হচ্ছে, এটা আমার একটা ভালো লাগার বিষয়। ঠিক সেই থেকেই বাংলাদেশ মার্কেটটাই নাম দিয়া। যাক, আপনার মতো দেশপ্রেম সবার কাছে ছড়িয়ে পড়ুক, সেই দোয়া রইল, সেই প্রত্যাশা রইল। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি আমি এবং মাস্টার ভাই। তো ধন্যবাদ আপনাকেও মিস্টার রহমান ভাই, খুব ভালো লাগলো। তো দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।